বাংলাদেশের বিচার বিভাগে একটা নতুন অধ্যায়ের সূচনা হল। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। আমাদের হাতে একটা সংবাদ প্রতিবেদন আছে, যা থেকে আমরা এই অনুষ্ঠানের খুঁটিনাটি জানতে পেরেছি। আজকে আমরা শুধু খবরটা পড়ব না, বরং এই নিয়োগের পেছনের যে সাংবিধানিক প্রক্রিয়া, এর তাৎপর্য আর দেশের বিচার ব্যবস্থার জন্য এর মানেটা ঠিক কি, সেটা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আর সময়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন বিচার বিভাগের নেতৃত্বে নতুন কেউ আসেন, তখন স্বাভাবিকভাবেই তার দিকে সবার একটা নজর থাকে। প্রধান বিচারপতির পদটা তো শুধু সর্বোচ্চ আদালতের প্রধানের পদ না, তাই না? এটা পুরো বিচার ব্যবস্থার অভিভাবকের চেয়ার। দেশের আইনের শাসন টিকিয়ে রাখা, নাগরিকের অধিকার রক্ষা করা, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু তার ভূমিকা। তাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা একটা নতুন সূচনার ইঙ্গিত দেয়। চলুন তাহলে সেই মুহূর্তটা দিয়েই শুরু করা যাক। বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। প্রতিবেদন অনুযায়ী পরিবেশটা ছিল বেশ জাঁকজমকপূর্ণ, কিন্তু তার সাথে একটা গাম্ভীর্যও ছিল। আচ্ছা, আর কারা উপস্থিত ছিলেন সেই তালিকাটাই বলে নেয় এর গুরুত্ব কতখানি। মহামান্য রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, ৩ বাহিনীর প্রধান, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, প্রায় সবাই ছিলেন। এই উপস্থিতিটা কিন্তু শুধু একটা আনুষ্ঠানিকতা না, এটা আসলে রাষ্ট্রের নির্বাহী বিভাগ আর বিচার বিভাগের মধ্যে এক ধরনের পারস্পরিক শ্রদ্ধার প্রদর্শন। বিচার বিভাগ যে একা নয়, রাষ্ট্রের বাকি অঙ্গগুলো তার পাশে আছে, এটা তারই একটা বার্তা দেয়। আর অনুষ্ঠানের শুরুটাও আমার কাছে খুব অর্থবহ মনে হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়াটা তো আমাদের রাষ্ট্রীয় ঐতিহ্যের অংশ, কিন্তু এর পরের অংশটা, আপনি মহান স্বাধীনতা যুদ্ধ আর সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা বলছেন। হ্যাঁ, ঠিক তাই। এটা কিন্তু গতানুগতিক কোনো বিষয় নয়। এর মাধ্যমে বিচার বিভাগকে দেশের দুটো ঐতিহাসিক মুহূর্তের সাথে সরাসরি যুক্ত করা হলো। একদিকে আমাদের স্বাধীনতার সংগ্রাম, যা আমাদের সংবিধানের মূল উৎস, আর অন্যদিকে সাম্প্রতিক গণ অভ্যুত্থান, যা জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক। এর মাধ্যমে একটা শক্তিশালী বার্তা দেয়া হচ্ছে যে বিচার বিভাগ শুধু আইন আর সংবিধানের শুকনো পাতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা দেশের মানুষের সংগ্রাম আর আবেগের অংশীদার। আমার একটা প্রশ্ন আছে এখানে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোটা নিঃসন্দেহে একটি শক্তিশালী প্রতীকী পদক্ষেপ, কিন্তু সমালোচকরা তো বলতেই পারেন যে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। এই প্রতীকী কাজগুলো বাস্তবে বিচারকদের রায়কে কতটা প্রভাবিত করতে পারে? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, সরাসরি হয়তো কোনো নির্দিষ্ট মামলার রায়কে প্রভাবিত করবে না, কিন্তু এটা একটা মনস্তাত্ত্বিক আবহ তৈরি করে। যখন বিচার বিভাগের প্রধান দেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামকে স্বীকৃতি দেন, তখন পুরো বিচার ব্যবস্থার উপর একটা নৈতিক চাপ তৈরি হয় জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য। আচ্ছা। এর একটা প্রায়োগিক দিকও আছে। যখন বিচারকরা মনে করেন তারা জনগণের সংগ্রামের অংশ, তখন জনস্বার্থ সংশ্লিষ্ট মামলাগুলোতে, যেমন ধরুন পরিবেশ রক্ষা বা নাগরিক অধিকারের মামলায়, তাদের ভূমিকা আরও সক্রিয় হতে পারে। এটা বিচার বিভাগকে শুধু রুল অফ ল নয়, রুল অফ লাইফ বা মানুষের জীবনের সাথে সম্পর্কিত করার একটা চেষ্টা আর কি। অর্থাৎ আপনি বলতে চাইছেন এটা বিচার বিভাগকে জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াস। আর এই প্রতিষ্ঠানের প্রধান কে হবেন সেই প্রক্রিয়াটাও তো সাংবিধানিকভাবে ঠিক করা আছে। প্রতিবেদনটিতে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি বলা হয়েছে? প্রতিবেদনটিতে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের কথা বলা হয়েছে, যা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আপিল বিভাগের একজন বিচারপতি ছিলেন এবং সেখান থেকেই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা ২৮শে ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর। এই প্রক্রিয়াটা বাইরে থেকে দেখতে বেশ সহজ মনে হলেও এর পেছনে একটা দীর্ঘদিনের প্রথা কাজ করছে। সেই প্রথাটা কি? রাষ্ট্রপতি কি যে কোনো বিচারপতিকে নিয়োগ দিতে পারেন? সাংবিধানিকভাবে হ্যাঁ, রাষ্ট্রপতি সেই ক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশে, ভারত বা পাকিস্তানের মতো দেশগুলোতে একটা অলিখিত নিয়ম বা প্রথা দাঁড়িয়ে গেছে যে আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বা জ্যেষ্ঠ বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ও আচ্ছা। বিচারপতি চৌধুরীর ক্ষেত্রেও কিন্তু সেটাই অনুসরণ করা হয়েছে। এই প্রথাটা বিচার বিভাগের ভেতর ধারাবাহিকতা আর স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এটা বিচারপতিদের মধ্যে একটা নিশ্চয়তাও দেয় যে তাদের নিয়োগটা রাজনৈতিক ইচ্ছার উপর নয়, বরং একটা প্রতিষ্ঠিত নীতির উপর নির্ভর করছে। এটা বেশ আগ্রহের বিষয়। তার মানে এই জ্যেষ্ঠতা মেনে চলার প্রথাটা একটা গুরুত্বপূর্ণ সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। একদিক থেকে দেখলে হ্যাঁ, তবে বিশ্বজুড়ে এটা নিয়ে কিন্তু বিতর্কও আছে। আমাদের এই জ্যেষ্ঠাতার প্রথাটি মূলত ব্রিটিশ ঐতিহ্য থেকে পাওয়া, কিন্তু মজার ব্যাপার হলো খোদ ইউকেতেই এখন আর এই প্রথা নেই। তাই নাকি? হ্যাঁ, সেখানে একটা স্বাধীন কমিশন, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন, অনেক যাচাই বাছাই করে বিচারপতি নিয়োগ দেয়। আবার আমাদের প্রতিবেশী দেশ ভারতেও জ্যেষ্ঠতার প্রথা নিয়ে প্রায়ই বিতর্ক হয়, কারণ অনেক সময় দেখা যায় সবচেয়ে সিনিয়র বিচারপতি হয়তো প্রশাসনিকভাবে ততটা দক্ষ নন, বা তার শারীরিক অবস্থাও হয়তো ভালো নয়। তখন প্রশ্ন ওঠে, জ্যেষ্ঠতাই কি সেরা বিচারক বেছে নেওয়ার একমাত্র মাপকাঠি হওয়া উচিত? খুবই যৌক্তিক প্রশ্ন। তাই বিচারপতি চৌধুরীর নিয়োগ এই প্রথাকে আরও শক্তিশালী করলেও বিচারক নিয়োগের প্রক্রিয়া নিয়ে যে একটা বৃহত্তর বিতর্ক চলছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। দারুণ একটি দিক তুলে ধরলেন। তার মানে আমাদের দেশে এই প্রথা এখনও বেশ শক্তিশালীভাবেই টিকে আছে। আচ্ছা, এবার আসা যাক শপথ গ্রহণের মূল অংশে। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তাকে যে শপথ নিতে হয় তার ভাষা কিন্তু খুব শক্তিশালী। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিনি অঙ্গীকার করেছেন ভয়, ভীতি বা অনুরাগের বশবর্তী না হয়ে নিরপেক্ষভাবে সবার প্রতি সুবিচার করবেন এবং আইনের মর্যাদা সমুন্নত রাখবেন। এই কথাগুলোর আসল মানে কি? এই কয়েকটি শব্দই আসলে একজন বিচারপতির সারা জীবনের সাধনা। প্রথম অংশটা দেখুন, ভয়, ভীতি বা অনুরাগ ছাড়া বিচার করা। এর মানে হল বিচারকের সামনে আসামি বা ফরিয়াদি যেই থাকুক না কেন, তিনি আইন অনুযায়ী যা সঠিক সেই সিদ্ধান্তই নেবেন। ঠিক। তার সিদ্ধান্ত কোনো প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক চাপ, সামাজিক বা ব্যক্তিগত সম্পর্কের দ্বারা প্রভাবিত হবে না। ভয় বলতে শুধু জীবনের ভয় নয়, কেরিয়ারের ভয়, ক্ষমতা শক্তিদের বিরাগভাজন হওয়ার ভয় সবই বোঝায়। আর অনুরাগ মানে হলো পক্ষপাতিত্ব। এই দুটোকে জয় করতে পারলেই একজন বিচারপতি সত্যিকারের অর্থে নিরপেক্ষ হতে পারেন। আর শপথের দ্বিতীয় অংশ, আইনের মর্যাদা সমুন্নত রাখবেন। এটা কি শুধু আইন মেনে চলার কথা বলছে, নাকি এর চেয়েও বেশি কিছু? এর অর্থ অনেক ব্যাপক। আইনের মর্যাদা সমুন্নত রাখা মানে হল প্রধান বিচারপতি শুধু নিজে আইন মেনে চলবেন না, বরং রাষ্ট্রের অন্য দুটি অঙ্গ, সরকার এবং সংসদও, যেন সংবিধান ও আইনের সীমার মধ্যে থেকে কাজ করে তা নিশ্চিত করার চেষ্টা করবেন। এখানেই জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যালোচনার ধারণাটি আসে। এই জুডিশিয়াল রিভিউ জিনিসটা একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন। সহজ কথায়, আদালত খতিয়ে দেখতে পারে সরকারের কোনো সিদ্ধান্ত বা সংসদে পাশ হওয়া কোনো আইন আমাদের সংবিধানকে লঙ্ঘন করছে কিনা। যদি দেখা যায় সরকারের কোনো আদেশ বা কোনো আইন সংবিধানের মূল নীতির বিরোধী, তাহলে সুপ্রিম কোর্ট সেই আইন বা আদেশকে বাতিল করে দিতে পারে। আচ্ছা। এই ক্ষমতাটাই বিচার বিভাগকে সংবিধানের রক্ষক বা অভিভাবকের আসনে বসিয়েছে। তাই যখন একজন প্রধান বিচারপতি আইনের মর্যাদা সমুন্নত রাখার শপথ নেন, তখন তিনি আসলে সংবিধানের চূড়ান্ত রক্ষক হিসেবে কাজ করার অঙ্গীকার করেন। তার মানে আদালত একরকম সংবিধানের ওয়াচডগ বা পাহারাদারের ভূমিকা পালন করে। শপথ গ্রহণের পর প্রথা অনুযায়ী শপথপত্রে স্বাক্ষর করার মধ্যে দিয়ে তো এই পুরো প্রক্রিয়াটা শেষ হয়, তাই না? হ্যাঁ, স্বাক্ষর করাটা হলো আইনগত এবং দাপ্তরিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়াটা সম্পন্ন করা। এটা একটা ঐতিহাসিক দলিল যা প্রমাণ করে যে তিনি সাংবিধানিকভাবে এই মহান দায়িত্ব গ্রহণ করেছেন এবং এর সাথে যুক্ত সমস্ত অঙ্গীকার পালনে তিনি আইনত বাধ্য। এই পুরো আলোচনাটার পর প্রতিবেদনের শেষ অংশটা এখন আরও বেশি অর্থবহ মনে হচ্ছে। সেখানে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে নবনিযুক্ত প্রধান বিচারপতির হাত ধরে নতুন কোনো সংস্কার আসে কিনা এখন সেটাই দেখার অপেক্ষায় দেশবাসী। মানুষের এই প্রত্যাশাগুলো ঠিক কী রকম? আমরা এই কথাটা প্রায়ই শুনি, কিন্তু এর আসল মানে কি? এর মানে হল একজন সাধারণ নাগরিক যখন রাষ্ট্রের বিরুদ্ধে বা কোনো ক্ষমতাশালী ব্যক্তির বিরুদ্ধে আদালতে দাঁড়াবে, তখন সেই আস্থা রাখতে পারবে যে আদালত কোনো চাপে প্রভাবিত না হয়ে শুধু আইনের ভিত্তিতেই রায় দেবে। এটাই বিচার বিভাগের স্বাধীনতার আসল পরীক্ষা। আর ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে তো মামলা জটের কথা শোনা যায়। এই বিষয়টা নিয়ে নতুন প্রধান বিচারপতি কি করতে পারেন? এটা এই মুহূর্তে বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আপনাকে একটা ধারণা দিই, দেশের আদালতগুলোতে প্রায় 40 লক্ষ মামলা বিচারাধীন। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এর পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের বছরের পর বছর ধরে হয়রানি আর অপেক্ষার গল্প। এটা আসলেই ভয়াবহ। একজন নতুন প্রধান বিচারপতি এখানে বড় ভূমিকা রাখতে পারেন। যেমন তিনি বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে পারেন, আদালত ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করতে পারেন। আজকাল অনেক দেশেই ভার্চুয়াল কোর্ট চালু হয়েছে, যা সময় ও খরচ দুটোই বাঁচায়। কিন্তু এসব করতে তো টাকার দরকার, সরকারের সহযোগিতাও দরকার। অবশ্যই, এখানেই নেতৃত্বের প্রশ্ন আসে। প্রধান বিচারপতিকে নির্বাহী বিভাগের সাথে কার্যকরভাবে সমন্বয় করতে হবে, বাজেটের জন্য দর কষাকষি করতে হবে। আরেকটি বড় কাজ হতে পারে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থাকে জনপ্রিয় করা। এডিআর মানে? অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, মানে সব বিরোধের জন্য আদালতে যাওয়ার দরকার নেই। মধ্যস্থতার মাধ্যমে অনেক দেওয়ানি মামলায় দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। প্রধান বিচারপতি যদি নীতিগতভাবে এসব বিষয়কে উৎসাহিত করেন, তাহলে একটা বড় পরিবর্তন আসতে পারে। তার মানে কাজটা শুধু বিচার করা নয়, পুরো সিস্টেমটাকে পরিচালনা করা এবং সংস্কার করা। এটা তো বিশাল এক দায়িত্ব। বিশাল দায়িত্ব। আর সদ্য বিদায়ী প্রধান বিচারপতির রেখে যাওয়া কিছু অসমাপ্ত কাজও তাকে এগিয়ে নিতে হবে। যেমন নিম্ন আদালতের বিচারকদের জন্য আলাদা পে স্কেল এবং তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ঠিক। সাধারণ মানুষ তো প্রথমে নিম্ন আদালতেই যায়। সেখানকার পরিবেশ যদি ভালো না হয়, বিচারকরা যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন, তাহলে পুরো ব্যবস্থার ওপরই মানুষের আস্থা কমে যায়। নতুন প্রধান বিচারপতির কাছে প্রত্যাশা থাকবে তিনি এই বিষয়গুলোতে নজর দেবেন। তাহলে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ শুধু একটা আনুষ্ঠানিক পদগ্রহণ নয়, এটা একটা সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা, বিচার বিভাগের স্বাধীনতার প্রতীক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জনগণের ন্যায় বিচারের আশার একটি নতুন কেন্দ্রবিন্দু। বিশেষ করে দেশের সাম্প্রতিক পরিস্থিতির পর বিচার বিভাগের দিকে মানুষের তাকিয়ে থাকাটা আরও বেড়ে গেছে। একদম। আর এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই। একজন প্রধান বিচারপতিকে সবসময় দুটো বিপরীতমুখী শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। একদিকে তাকে সংবিধান ও আইনের অভিভাবক হিসাবে বিচার ব্যবস্থার ঐতিহ্য, নিয়মকানুন আর ধারাবাহিকতা রক্ষা করতে হয়। আইন তো হঠাৎ করে বদলে ফেলা যায় না, এর একটা স্থিতিশীলতা দরকার। ঠিক। অন্যদিকে সমাজ বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, মানুষের চাহিদাও বদলাচ্ছে। এই পরিবর্তনশীল সময়ের সাথে বিচার ব্যবস্থাকে আধুনিক এবং প্রাসঙ্গিক রাখতে হয়। এই ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করা কতটা কঠিন হতে পারে। একদিকে আইনের স্থিতিশীলতা, অন্যদিকে সময়ের চাহিদা, এই দুয়ের টানাপোড়েনেই একজন প্রধান বিচারপতি কিভাবে সঠিক পথ খুঁজে নেবেন, এটাই হয়তো তার নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।